আসসালামু আলাইকুম, শুভ সকাল। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো। গত ক্লাসে আমরা নবম অধ্যায়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ পড়েছিলাম। উন্নত দেশ কি, উন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ। আজকের পাঠে আমরা অনুন্নত দেশ বলতে কী বুঝো, অনুন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ আমরা পড়ব, শিখব এবং জানব। এই থেকে আমরা কী হবে, আমাদের ছোট প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, আমাদের বড় প্রশ্ন, যে ধরনের প্রশ্ন হোক না কেন আমরা এটা ধারণা পাবো এবং সঠিকভাবে আমরা এটা লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা একটু জেনে নিব অনুন্নত দেশ বলতে আমরা কী বুঝি। অনুন্নত দেশ বলতে আমরা কী বুঝি, দেখো নবম অধ্যায়ের বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ। যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি, আমরা আরও বেশি মনোযোগী হব। তোমরা যেহেতু স্কুলে এসে পড়তে পারছো না, আমাকে খুব বেশি করে তোমরা দেখে পাঠে মনোযোগী হয়ে আমার পাঠগুলি বোঝার খুব চেষ্টা করবে। তাহলে আমরা ক্লাসটা আমাদের ফলপ্রসূ হবে, ফ্রুটফুল হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে খেয়াল করে দেখো, অনুন্নত দেশ। অধ্যাপক রেগনার নার্স বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেই সব দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় মূলধন বা পুঁজি কম। নিম্ন আয়ভুক্ত এসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে থাকে। আমাদের তাহলে আমাদের কীরকম দেশ হতে পারে? একটা হলো নিম্ন আয়ভুক্ত দেশ, একটা হলো উচ্চ আয়ভুক্ত দেশ। আমাদের দেশ কীরকম দেশ তোমরা বলতে পারো? আমরা উন্নয়নশীল দেশ। আমরা অনেক সময় নিজেদেরকে দারিদ্র দেশের অধিবাসীও বলে থাকি। তাহলে আমরা নিম্ন আয়ভুক্ত দেশের অধিবাসী, আমরা নিজেরাও নিম্ন আয়ভুক্ত দেশের অধিবাসী। কারণ অনুন্নত দেশের সংজ্ঞাটি আমি আরেকবার বলি। অধ্যাপক রেগনার নার্স বলেন, উনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ। অনুন্নত দেশ হচ্ছে সেই সব দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় মূলধন বা পুঁজি কম। জনসংখ্যার তুলনায় মূলধন বা পুঁজি কম। আমাদের জনসংখ্যা বেশি কিন্তু মূলধনে আমরা সমৃদ্ধ নই, তাই না শিক্ষার্থীবৃন্দ? তোমরা তো এটা খুব ভালো করে জানো, যেহেতু তোমরা এবং আমরা সবাই এদেশের অধিবাসী, এদেশে আমরা বাস করি, যার নাম বাংলাদেশ। তাহলে নিম্ন আয়ভুক্ত এসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে। তোমরা চাইলে সংজ্ঞাটি খাতায় লিখেও নিতে পারো। এখন আমরা যাব অনুন্নত দেশের বৈশিষ্ট্য। অনুন্নত দেশের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। আমাদের পাঠ্য বইয়ে 9.2-এ তোমরা দেখতে পাবে, 9.3-এ দেখতে পাবে অনুন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ। এখানে আমাদের 10টি দেয়া আছে। আজকে আমরা এতটুকুই আলোচনা করব। দেখো আমাদের বৈশিষ্ট্যসমূহ আমি বোর্ডে লিখিনি, আমি মুখে বলে যাচ্ছি। তোমরা আমার সাথে সবাই জটপট লিখে বলো। যেহেতু তোমরা 9-এ পড়ো, তোমরা একটু বড় হয়েছো, তোমাদের লিখতে খুব বেশি অসুবিধা হবে না, তাই না শিক্ষার্থী? তো আমরা কি করব আমি এখন বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তোমরা আমার সাথে প্রথমে শুনে নিবে, তারপর খাতায় লিখে নিবে। 1 নাম্বার, দেখো আমাদের অনুন্নত দেশ কোনগুলি? অনুন্নত দেশ হচ্ছে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মতো অধিকাংশ দেশই আমাদের অনুন্নত দেশ। আমাদের কি বলেছি? এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মতো অধিকাংশ দেশই উন্নত দেশ। পৃথিবীর বেশিরভাগ লোক এইসব অনুন্নত দেশগুলোতে বসবাস করে। তাহলে বৈশিষ্ট্যের মধ্যে আমাদের প্রথমটা হবে কম উৎপাদনশীল খাত। অনুন্নত দেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করেন। আমরা তো গ্রাম এবং শহর সবাই পার্থক্য করতে পারি, তাই না শিক্ষার্থীবৃন্দ? গ্রাম কোনটি, শহর কোনটি আমরা খুব ভালোভাবে চিনে থাকি। তাহলে আমাদের এসব দেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে এরা জড়িত এবং কৃষির উপরই এরা নির্ভরশীল। তাহলে কি বলেছি? কম উৎপাদনশীল খাত প্রথম বৈশিষ্ট্য। অনুন্নত দেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে। এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত এবং কৃষির উপরই নির্ভরশীল। 2 নম্বর বৈশিষ্ট্য লিখে নাও শিক্ষার্থীরা, কৃষিভিত্তিক অর্থনীতি। কৃষিভিত্তিক অর্থনীতি এইসব দেশের অর্থাৎ অনুন্নত দেশের জাতীয় আয়ের বড় একটি অংশ আসে কৃষিখাত থেকে। আমাদের বড় একটি অংশ আসে কৃষিখাত থেকে, যেটা আমরা সবসময় উপলব্ধি করে থাকি, যেটা আমাদের কঠিন বাস্তবতা। নাম্বার 3, বেকারত্ব। অনুন্নত দেশে অর্থনীতি কৃষিভিত্তিক হওয়ায় ছদ্মবেশীয় মৌসুমি বেকারত্ব প্রকটভাবে পরিলক্ষিত হয়। আমাদের দেশে কি বেকারত্বের হার অনেক বেশি, তাই না শিক্ষার্থীরা? তোমরা তো এটা খুব ভালোভাবে জানো। আমরা দেখা যায় আমরা বড় বড় ক্লাস নিয়ে বড় বড় পাশ করে থাকি, কিন্তু আমাদের দেশে চাকরির খুব একটা বা কর্মসংস্থানের খুব একটা সুযোগ হয়ে ওঠে না। কারণ আমাদের দেশে প্রতিষ্ঠানের তুলনায়
জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের সুযোগটা অনেক কম হয়ে থাকে। তাহলে বেকারত্ব কী বলেছি? অনুন্নত দেশে অর্থনীতি কৃষিভিত্তিক হওয়ায় ছদ্মবেশী ও মৌসুমী বেকারত্ব প্রকটভাবে পরিলক্ষিত হয়। 4, কম মাথাপিছু আয়। অনুন্নত দেশে মাথাপিছু আয় ও সঞ্চয় কম, ফলে বিনিয়োগ ও উৎপাদনও কম হয়ে থাকে। তাহলে কি হয়? বিনিয়োগ ও উৎপাদন যদি কম হয়ে থাকে, আমরা যদি কম বিনিয়োগ করতে পারি, আমরা উৎপাদনও কম করতে পারবো, সেক্ষেত্রে আমাদের দেশ সে অনুন্নতই থেকে যাবে, উন্নত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। এরপর দেখো 5, দারিদ্র্যের দুষ্টচক্র। এটা আমরা এইটার দারিদ্র্য দুষ্টচক্রের প্রবক্তাকে আমি একটা সংজ্ঞা লিখেছি এখানে দেখো, অধ্যাপক রেগনার নার্স, উনি হচ্ছেন দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা। তাহলে ওনাকে কি বলা হয়? দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা। তোমরা এই প্রশ্নটা একটু লিখতে পারো, ছোট প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন আমাদের আসতে পারে। দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তাকে? অধ্যাপক রেগনার নার্স। তাহলে আমরা কি বলবো? অনুন্নত দেশে মাথাপিছু আয় ও সঞ্চয় কম, ফলে বিনিয়োগও কম এবং উৎপাদনও কম হয়, এই অবস্থাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। এই দেশে অর্থাৎ অনুন্নত দেশে এই চক্র বিরাজমান থাকায় উন্নয়নের গতি মন্থর থাকে। এখন মন্থর মানে কি? মন্থর মানে কি? খুব ধীরে ধীরে। আমরা যখন কি পড়েছি, শিয়াল এবং খরগোশ এবং কচ্ছপের একটা গল্প আমরা পড়েছিলাম, সেখানে আমাদের খরগোশের গতি ছিল অনেক দ্রুত। খরগোশ কীরকম? দ্রুত গতিতে দৌড়াতে পারে, আর কচ্ছপ কীরকম? খুব ধীরে অর্থাৎ মন্থর গতিতে। আমাদের দেশটা ঠিক সেই রকম মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা একটা এখনও উন্নয়নশীল দেশে আছি, উন্নত দেশে পরিণত হতে পারছি না। তাহলে এই হলো আমাদের দারিদ্র্যের দুষ্টচক্র। এখানে একটা পয়েন্ট আমি বলেছিলাম, দারিদ্র্যের, যেটা তোমাদের বইতে উল্লেখ নেই, দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তাকে আমরা বলে থাকবো অধ্যাপক রেগনার নার্স। অধ্যাপক রেগনার নার্স তোমরা খাতায় লিখে নাও, তাহলে তোমাদের আরও, যখন তোমরা খাতাটা দেখবে তখন তোমাদের আরও বেশি মনে পড়বে। এরপর দেখো 6 নাম্বার, জনসংখ্যা দিক্য। জনসংখ্যা দিক্য মানে কি? জনসংখ্যা অনেক বেশি। দিক্য এখানে আধিক্য। জনসংখ্যার দিক্য আমরা যদিও একসাথে লিখেছি, জনসংখ্যার আধিক্য মানে জনসংখ্যা অনেক বেশি। বেশিরভাগ উন্নত দেশে জনসংখ্যা বেশি এবং মাথাপিছু আয় কম। জনসংখ্যা আধিক্যের ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা সন্তোষজনকভাবে করা যায় না। আমাদের এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। সেই সাথে আমি একটি যোগ করেছি কি? কর্মসংস্থান, যেটা সন্তোষজনকভাবে করা যায় না। এরপর দেখো 7 নাম্বার, ভূমি ও প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। অনুন্নত দেশ প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে ভূমি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারে না, ফলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভবপর হয়ে ওঠে না। 8, অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। অনুন্নত দেশে অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অনুন্নতই থেকে থাকে। অনুন্নত দেশে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অনুন্নতই থাকে, ফলে মালামাল স্থানান্তরে বিঘ্ন ঘটে এবং কি হয়? উৎপাদন ব্যয় বেশি হয়। উদ্যোক্তা বিনিয়োগে উৎসাহিত হয় না। উদ্যোক্তা কি হয়? বিনিয়োগে উৎসাহ পায় না বা উৎসাহিত হয় না। 9, প্রতিকূল বাণিজ্য শর্ত। উন্নত দেশগুলো প্রতিকূল মানে কি? অনুকূল হচ্ছে আমাদের পক্ষে আর প্রতিকূল হচ্ছে আমাদের বিপক্ষে। আমরা যে আমরা গণিত বইতে কিছু অঙ্ক করে থাকি, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। অনুকূল হচ্ছে কি? যখন আমরা স্রোতটাকে পার হতে পারি খুব সহজ, আর প্রতিকূল হচ্ছে কি? আমরা এটা আমাদের অনেক বেশি স্রোত, যেটা আমরা পার হওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। প্রতিকূল মানে হচ্ছে আমাদের জন্য যেটা বৈরী, মন্দ, আর অনুকূল হচ্ছে আমাদের পক্ষে। তাহলে প্রতিকূল বাণিজ্য শর্ত। অনুন্নত দেশগুলো শিল্পে অনুন্নত না থাকায় এইসব দেশ কৃষিজাত পণ্য, কাঁচামাল, প্রাথমিক পণ্য রপ্তানি, শিল্পজাত পণ্য আমদানি করে। প্রাথমিক পণ্যগুলো রপ্তানি করে এবং শিল্পজাত পণ্যগুলো আমদানি করে, যেটার দাম অনেক বেশি, ফলে বাণিজ্যের ভারসাম্যে প্রতিকূল অবস্থা বিরাজ করে। ভারসাম্য আমাদের কখনোই হয় না, হয়ে উঠেও না, এবং এটা হতে হলে আরও অনেক বেশি সময় লেগে যাবে। আমাদেরকে বাণিজ্যে আরও বেশি অগ্রসর হতে হবে। তাহলে আমি কি বলেছি? উন্নত দেশগুলো শিল্প উন্নত না থাকায় এইসব দেশ কৃষিজাত পণ্য, কাঁচামাল, প্রাথমিক পণ্য রপ্তানি এবং শিল্পজাত পণ্য আমদানি করে, ফলে বাণিজ্যের ভারসাম্যে প্রতিকূল অবস্থা বিরাজ করে। 10, এবং আমাদের এটা সর্বশেষ বৈশিষ্ট্য, অনুন্নত শিল্প কাঠামো। অনুন্নত দেশে শিল্প কাঠামোকে
সেকেলে এবং বৃহদায়তনও বলা হয়। ফলে মূলধনী শিল্প খুব কম হয়, শ্রমিক নিয়োগ কম হয় এবং শ্রমিকের দক্ষতাও অনেক কম হয়। আমাদের কি শিল্প কাঠামো সেকেলে মানে কি অনেক পুরাতন, অনেক আগের। আর আধুনিক যেটাকে আমরা বলি সেটা হলো শিল্প কাঠামো আধুনিক মানে কি অনেক বেশি, যেটা আমাদের ইউরোপে, তারপর আমেরিকায়, ইংল্যান্ডে, এইসব দেশগুলিতে আমরা দেখতে পাই। তাহলে আমাদের দেশের শিল্প কাঠামো সেকেলে এবং বৃহদায়তন। মূলধনী শিল্প খুব কম, শ্রমিক নিয়োগ কম এবং সে কী হয়, শ্রমিকের দক্ষতা অনেক কম হয়। তাহলে আমরা 1 থেকে 10টি বৈশিষ্ট্য জানতে পারলাম শিক্ষার্থীবৃন্দ। তোমরা আশা করি আমার সাথে এগুলি খুব মনোযোগ সহকারে শুনেছো এবং খাতায় এটা নোট ডাউন করেছো, পয়েন্ট আকারে লিখেছো। এখান থেকে আমাদের ছোটো ছোটো অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তাহলে আমি অনুন্নত দেশের সংখ্যাটি আরেকবার পড়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করব। অনুন্নত দেশ বলেছিলাম এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মতো অধিকাংশ দেশে অনুন্নত দেশ, যেগুলো পৃথিবীর বেশিরভাগ লোক এইসব অনুন্নত দেশে বসবাস করে। তাহলে সংজ্ঞাটি আমি আরেকবার বলি শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে খেয়াল করো। অধ্যাপক রেগনার নার্স বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেই সব দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় মূলধন বা পুঁজি কম। নিম্ন আয়ভুক্ত এইসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে উন্নয়নশীল দেশ বলতে কী বুঝো, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সে সাথে নতুন আরও একটি পার্ট হয়তোবা আমাদের এর সাথে অ্যাড হবে। তোমরা আজকের পার্ট এবং গতদিন আমরা উন্নত দেশের বৈশিষ্ট্য, আজকে অনুন্নত দেশ এবং উন্নত দেশের বৈশিষ্ট্য, এটা আমরা খুব ভালোভাবে কী করবো, মনোযোগ সহকারে পড়বো, খাতায় লিখবে এবং ছোটো প্রশ্নগুলো আমরা নোট আকারে লিখবো। আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলো জিজ্ঞেস করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হবে, কারণ তোমরা সামনে 10ম শ্রেণীতে উন্নীত হতে যাচ্ছ। তোমাদের সামনে একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো আজকের পাঠ এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।